আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটার প্রথমেই আছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এখন নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা শুরু করার আগে আমরা আগের ক্লাসে যেটা করেছি সেটা একটু মনে করে নিই। আমরা আগের ক্লাসে ভর ঘাটতি বা ভর বিচ্যুতি সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি এবং সেই ঘাটতিপ্রাপ্ত ভর বা বিচ্যুত ভরটা কিভাবে আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা সমীকরণ E=mc² সূত্র অনুযায়ী শক্তিতে পরিবর্তিত হয় তাও আমরা আলোচনা করেছি। এখন আমাদের এখানে যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ব্যাপারটা একটু আলোচনা করা যাক, যে এটা কি জিনিসটা, কি নিউক্লিয় বিভাজন জিনিসটা কি। সেটা আর কিছুই নয়, যে এই ইউরেনিয়ামের মতো কিছু ভারী মৌলের নিউক্লিয়াসকে যদি কোনো ধীরগতিসম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করা যায় তাহলে দেখা গেছে যে ওই নিউক্লিয়াসটা ভেঙে যেয়ে প্রায় সমান ভরের দুটো নিউক্লিয়াসে বিভাজিত হয়ে যায় এবং এই বিভাজন ঘটার সময় প্রচুর পরিমাণে নিউক্লিয় শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটাকেই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলা হয়ে থাকে এবং এই বিক্রিয়াটা ঘটার সময় কিছু নিউট্রন কণা সঙ্গে সঙ্গে নির্গত হতে থাকে। তাহলে এই যে বিক্রিয়াটা, এটাকেই আমরা বলবো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এরকম ইউরেনিয়াম এই 92U235 এরকম একটা ইউরেনিয়ামকে যদি ধীরগতিসম্পন্ন নিউট্রন, যাকে বলা হয় তাপীয় নিউট্রন, একে যদি ধীরগতিসম্পন্ন নিউট্রন কণা দ্বারা আঘাত করলে ভেঙে গিয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এই দুটো সমান ভরে ভেঙে যাওয়ার ঘটনাটাকেই বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এবং এক্ষেত্রে যে ধীরগতিসম্পন্ন নিউট্রন বলা হচ্ছে, তা ধীরগতিসম্পন্ন নিউট্রন মানে এই ধরনেরই নিউট্রন হবে। গতিসম্পন্ন নিউট্রন বলতে বোঝায় যে যার গতিশক্তি হবে 0.01 মেগা ইলেকট্রন ভোল্ট, এরকম আর কি গতিশক্তিটা হবে। সেই ধরনেরই মানে এরকম গতিশক্তি সম্পন্ন নিউট্রনটাকে আমরা ধীরগতিসম্পন্ন নিউট্রন বা তাপীয় নিউট্রন বলা হয়, যেখানে 1 মেগা ইলেকট্রন ভোল্ট = 10⁶ ইলেকট্রন ভোল্ট = 1.6 × 10⁻⁻13 জুল পরিমাণ শক্তিকে বোঝায়। ঠিক আছে, তাহলে এইরকম ব্যাপারটা আর কি। তাহলে এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা সংজ্ঞার আকারে লিখলে আমরা কি করব, তার আগে আমরা একটু বুঝে নিতে হবে যে এক্ষেত্রে যে আমরা বলছি শক্তির মুক্তি হবে, এক্ষেত্রে শক্তির মুক্তি ঘটে বা শক্তি উৎপন্ন হয়। শক্তির মুক্তি ঘটে বা শক্তি উৎপন্ন হবে, প্রচুর পরিমাণে নিউক্লিয় শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটা আসে কোথা থেকে? এই শক্তিটা আসে যে যখন এই নিউক্লিয় বিভাজনটা ঘটানো হয়, তা বিভাজন ঘটানোর আগে যে সমস্ত পদার্থগুলো অংশগ্রহণ করে আর কি, অর্থাৎ মূল পদার্থগুলো যারা অংশগ্রহণ করে তাদের মোট ভরের তুলনায় দেখা গেছে যে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে বা যে নতুন নিউক্লিয়াসগুলো বা যে ওর সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত কণাগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলো যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোর মোট ভরটা একটু কম হয়। অর্থাৎ মূল পদার্থগুলোর ভরের তুলনায় নতুন উৎপন্ন পদার্থগুলোর ভর কিছুটা কম হয়ে যায়। এখন এই যে ভর কিছুটা কম হয়ে যাচ্ছে, এইখানেই কিন্তু ভর ঘাটতি হচ্ছে। ভর ঘাটতি বা ভর বিচ্যুতি ঘটে। তাহলে এই ভর ঘাটতি বা ভর বিচ্যুতিটাই আইনস্টাইনের যে সমীকরণ রয়েছে E=mc², এই সূত্র অনুযায়ী শক্তিতে পরিবর্তিত হয়। যেখানে E সমান, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, যেখানে E সমান
এম পরিমাণ ভর যদি সম্পূর্ণরূপে শক্তিতে পরিবর্তিত হয় তাহলে এই পরিমাণ শক্তি উৎপন্ন করবে। এবং সি, যেখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, যার মান জানি আমরা 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড, তাহলে এই পরিমাণ শক্তি উৎপন্ন করবে। তাহলে একটা ব্যাপক পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে যাবে এইভাবে, যে ভর ঘাটতিটা ঘটবে সেই ভর ঘাটতিটা, তা সেইটাই এই শক্তির উৎসটা এইভাবে আসছে আর কি, অর্থাৎ ভর ঘাটতিজনিত যে শক্তি উৎপাদন হবে সেই শক্তিটাই নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় আমরা শক্তি হিসাবে পেয়ে যাব। তো এখন এখন এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটা সংজ্ঞার আকারে লিখলে বললে এরকম বলা যায় যে যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াসকে ধীরগতি সম্পন্ন নিউটন দিয়ে আঘাত করলে সেটি ভেঙে গিয়ে প্রায় সমান ভর বিশিষ্ট দুটো নিউক্লিয়াস উৎপন্ন হবে এবং সেই সঙ্গে কয়েকটি নিউটন ও প্রচুর পরিমাণে নিউক্লিয় শক্তি মুক্ত হবে, সেই ধরনের বিক্রিয়াকেই বা সেই প্রক্রিয়াকেই আমরা বলে থাকবো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। সেটা একটু লিখে নেওয়া যাক। দেখো, এই যে প্রক্রিয়ায় একটি তেজস্ক্রিয় পরমাণুর ভারী নিউক্লিয়াসকে, অবশ্যই তেজস্ক্রিয় পরমাণু তো হতেই হবে, আমরা চ্যাপ্টারটা তেজস্ক্রিয় তার উপরেই বেশ করেই চলছে আমাদের। ইউরেনিয়াম আমি প্রথমে বলেছি এটা তেজস্ক্রিয় মৌল, তো জানো আগে থেকেই। তেজস্ক্রিয় পরমাণুর ভারী নিউক্লিয়াসকে ধীরগতির নিউটন দ্বারা আঘাত করে প্রায় সমভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং সেই সঙ্গে কিছু সংখ্যক নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে নিউক্লিয় বিভাজন বলে। তাহলে এটা একটা সংজ্ঞার মতন লিখলে এরকম আর কি, যে এটাকে সংজ্ঞা হিসাবে আমরা লিখতে পারি যে নিউক্লিয় বিভাজন কাকে বলে, তখন আমরা এইভাবে লিখতে পারি। এখন এই নিউক্লিয় বিভাজনের একটা উদাহরণ দিলে ব্যাপারটা একটু আরো বুঝতে পারা যাবে, যে এই যে ধরো ইউরেনিয়াম 235, তা একে যদি আমরা এই নিউটন 0N1, এটা নিউটনের চিহ্ন, নিউটন দিয়ে আঘাত করি, তাহলে এইটা তাৎক্ষণিকভাবে ইউরেনিয়ামের একটা আনস্টেবল আইসোটোপ তৈরি হয়, যেটা 92U236 বলা হয়। তা সেটা আবার সঙ্গে সঙ্গেই ভেঙে যে তৈরি করে বেরিয়াম, যেটা 141 বেরিয়াম, তার সঙ্গে ক্রিপ্টন তৈরি হয় 3692, তার সঙ্গে 3টে নতুন নিউটন তৈরি হয় 0N1, 3টে নতুন নিউটন তৈরি হয় এবং তার সঙ্গে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা, এটা একটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার উদাহরণ, যেখানে ইউরেনিয়ামকে নিউটন দিয়ে আঘাত করা হয়েছে, এর ফলে বেরিয়াম তৈরি হয়েছে, তার সঙ্গে ক্রিপ্টন তৈরি হয়েছে, দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে প্রায় সমভরে, তার সঙ্গে 3টে নিউট্রন কণা বেরোচ্ছে, নতুন নিউট্রন কণা বেরোচ্ছে এবং সেই সঙ্গে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়েছে। যে শক্তিটা এই নিউট্রনগুলো পেয়ে প্রচণ্ড গতি নিয়ে নিউক্লিয়াস বিভাজনের সময় উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটা একটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এবং এক্ষেত্রে যে 3টে নিউট্রন যে উৎপন্ন হচ্ছে, সেই নিউট্রনগুলো কিন্তু আবার নতুন কোনো ইউরেনিয়াম পরমাণুকে বা ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসকে বিভাজন করতে ব্যবহৃত হবে। ঠিক আছে, এবার সেই সেই নিউট্রনগুলো নতুন যে ইউরেনিয়ামকে বিভাজন করবে, সেই নতুন ইউরেনিয়াম বিভাজিত হয়ে আবার নতুন 3টে নিউট্রন উৎপন্ন করবে। এইভাবে বিক্রিয়াটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা উদাহরণ সহযোগে নিউক্লিয় বিভাজন ব্যাপারটা বুঝে নিলাম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। সেইটা জিনিসটা কি, শৃঙ্খল বিক্রিয়া বা চেন রিয়াকশন ইংরেজিতে বলা হয়। তো সেটা কি জিনিসটা, সেইটা এইরকম যে আমরা যখন এখানে আমি একটু স্কিমেটিক ডায়াগ্রামের আকারে দেখাচ্ছি যে এরকম একটা ইউরেনিয়াম, এটা ইউরেনিয়াম একটা পরমাণু নিউক্লিয়াস 235, যাকে এই ধীরগতি সম্পন্ন নিউটন দিয়ে আঘাত করা হয়েছে। যখন আঘাত করা হবে তখন এই ইউরেনিয়ামটা ভেঙে যাবে, এইভাবে ভেঙে যে এখানে তৈরি করবে, ধরো এই বেরিয়াম তৈরি করবে 56141, তার সঙ্গে তৈরি করবে ক্রিপ্টন 3692, তার সঙ্গে 3টে নিউট্রন তৈরি হবে, ধরো একটা নিউট্রন আর একটা নিউট্রন, এবং সেই সঙ্গে শক্তি উৎপন্ন হবে। এই ডায়াগ্রামের আকারে আঁকলে জিনিসটা এরকম বোঝাবে।
ঠিক আছে, এটি ইউরেনিয়ামকে আঘাত করা হচ্ছে নিউট্রন দিয়ে, ইউরেনিয়াম ভেঙে যে দুটো নিউক্লিয়াস তৈরি করে ফেললো, একটা বেরিয়াম একটা ক্রিপ্টন, তার সঙ্গে তিনটে নিউট্রন এবং শক্তি উৎপন্ন করছে। ঠিক আছে, এটা একটা একটা পরমাণু নিউক্লিয়াস ভেঙে যাওয়ার ফলে। এখন এই যে ঘটনাটা উৎপন্ন হচ্ছে, আগে যেমন বলছিলাম যে এই যে তিনটে নিউট্রন উৎপন্ন হলো, এই তিনটে নিউট্রনকে আবার এদের গতিকে নির্দিষ্ট প্রসেসে নিয়ন্ত্রিত করা হয়, গতিটাকে আবার ধীরগতি সম্পন্ন নিউট্রনে পরিণত করে নেওয়া যায় সংস্থার ভেতর দিয়ে যখন পাঠানো হবে। তখন এরা তিনজন আবার নতুন তিনটে ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসে যে ধাক্কা খাবে, এবং ধাক্কা খাওয়ার ফলে আবার প্রত্যেকে তিনটে করে নিউট্রন, প্রত্যেকে বেরিয়াম ক্রিপ্টন এবং শক্তি উৎপন্ন করতে থাকবে। মানে জিনিসটা যদি আর একটু ভালো করে ব্যাখ্যাটা করে নিই তাহলে এরকম হবে, ধরো এটা ইউরেনিয়াম, এটা নিউটন 0n1 দিয়ে আঘাত করা হলো, আঘাত করার ফলে এই উৎপন্ন হয়ে গেল এখানে ক্রিপ্টন, এখানে বেরিয়াম, এর সঙ্গে এখানে একটা নিউট্রন, এখানে একটা নিউট্রন, এখানে একটা নিউট্রন। ঠিক আছে, তা এই তিনটে নিউট্রন আবার তিনটে ইউরেনিয়াম, আমি ভেতরে ইউ লিখে দিচ্ছি, এটা ইউরেনিয়াম ইউরেনিয়াম ইউরেনিয়াম, এইটা একটা নিউট্রন, এটা একটা নিউট্রন, এটা একটা নিউট্রন, যে তিনটে নিউট্রন উৎপন্ন হয়েছিল সেই তিনটে নিউট্রন আবার নতুন তিনটে ইউরেনিয়ামে যে আঘাতপ্রাপ্ত হলো, এবং এই নতুন তিনটে ইউরেনিয়ামে যখনই আঘাতপ্রাপ্ত হবে তখন নতুন তিনটে ইউরেনিয়াম এইভাবে আবার ভাঙবে, ভেঙে এখানে তৈরি হবে বেরিয়াম ক্রিপ্টন, তার সঙ্গে তিনটে নতুন নিউট্রন, এখানে নিউট্রন, এখানে নিউট্রন, এখানে নিউট্রন। ঠিক একইভাবে এখানে বেরিয়াম ক্রিপ্টন, আবার তিনটে নিউট্রন, নিউট্রন নিউট্রন নিউট্রন। ঠিক একইভাবে এইটা বেরিয়াম ক্রিপ্টন, তিনটে নিউট্রন, তিনটে নিউট্রন তৈরি হবে। তাহলে এবার এবং প্রত্যেক ক্ষেত্রে শক্তির মুক্তি হচ্ছে, এখানে যেমন শক্তির মুক্তি ঘটেছে এটাতেও শক্তির মুক্তি হবে, এখানেও শক্তির মুক্তি হবে, এখানেও শক্তি নিউক্লিয়াস শক্তি উৎপন্ন হবে। আবার দেখো এই যে বিক্রিয়াটা হয়েছে এখানে আবার তিনটে নিউট্রন উৎপন্ন হয়েছে, তাহলে এরা আবার নতুন তিনটে ইউরেনিয়ামকে, এরা আবার নতুন তিনটে ইউরেনিয়ামকে, এরা আবার নতুন তিনটে ইউরেনিয়ামকে ভাঙবে। অর্থাৎ মুহূর্তের মধ্যে কি হবে, যে ইউরেনিয়ামের যে পদার্থটা নেওয়া হয়েছিল সেই ইউরেনিয়াম পদার্থের নিউক্লিয়াসগুলো প্রচণ্ড দ্রুত গতিতে বিভাজিত হতে থাকবে, এবং একসঙ্গে অল্প সময়ের মধ্যে এইভাবে বিভাজিত হওয়ার ফলে প্রচুর পরিমাণ শক্তি একসঙ্গে মুক্ত হতে থাকবে, এবং ব্যাপক পরিমাণ বা হিউজ পরিমাণ আমরা শক্তি মুহূর্তের মধ্যে পেয়ে যাব। এই যে বিক্রিয়াটা এইভাবে যে ধারাবাহিকভাবে শক্তি উৎপন্ন হচ্ছে এবং ধারাবাহিকভাবে ঘটনাটা ঘটে যাচ্ছে, সেটাকে আমরা বলবো নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। যেন একটা চেনের মতো পরপর পরপর এই বিক্রিয়াটা নিজে থেকেই ঘটতে থাকছে, একটা শুরু করে দেওয়ার পর বাকি বিক্রিয়াগুলো নিজে থেকেই ঘটবে, এবং এই বিক্রিয়াটাকে আমরা বলবো নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। তাহলে কি হচ্ছে, একবার বিভাজন শুরু করলে তা ধারাবাহিকভাবে চলতে থাকবে, একবার বিভাজন শুরু করলে তা ধারাবাহিক ভাবে চলতে থাকবে। এইভাবে ধারাবাহিক বিভাজনের ঘটনাকেই শৃঙ্খল বিক্রিয়া বলে। এর ফলে মুহূর্তে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটাই শৃঙ্খল বিক্রিয়া, এবং এই শৃঙ্খল বিক্রিয়াটার প্রয়োগ আমরা পারমাণবিক বোমার ক্ষেত্রে করে থাকি। পারমাণবিক বোমা, যেটা মানব সভ্যতা ধ্বংসকারী বোমা, তোমরা জানো যে হিরোশিমা নাগাসাকিতে যে বোমাগুলো ফেলা হয়েছিল সেগুলোকে পারমাণবিক বোমা বলা হয়। এই যে পারমাণবিক বোমা, এর মূল নীতি কিন্তু নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া, এবং সেটা কি অনিয়ন্ত্রিত
অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার দ্বারা যে প্রচুর শক্তি উৎপন্ন হয় সেটাই পারমাণবিক বোমার মূলনীতি। অর্থাৎ নিউক্লিয় বিভাজন যে বিক্রিয়াটা শুরু করার সঙ্গে সঙ্গেই শৃঙ্খল বিক্রিয়ায় পরিণত হয়ে যায় এবং সেই বিক্রিয়াটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে মুহূর্তের মধ্যে যে ব্যাপক ধ্বংসাত্মক শক্তি উৎপন্ন হবে সেইভাবে শক্তি উৎপাদনের মূলনীতিটাই কিন্তু পারমাণবিক বোমা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবং এইভাবেই পারমাণবিক বোমা তৈরি হয়েছিল। এবং আমরা জানি যে এই পারমাণবিক বোমা একটা ভয়ঙ্কর সৃষ্টি, মানব সভ্যতার একটা ভয়ঙ্কর সৃষ্টি, যার সাহায্যে আমরা জানি এর প্রয়োগও মানব ইতিহাসে হয়েছে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘটেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর আমেরিকা ফেলেছিল এবং সেটা জানো যে একটা পড়েছিল 6th আগস্ট একটা ফেলা হয়েছিল যার নাম ছিল লিটল বয় এবং সেটা সেক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ইউরেনিয়াম 235। এই তেজস্ক্রিয় মৌলটা ব্যবহার করা হয়েছিল হিরোশিমায় এবং এইটাকেই পারমাণবিক বোমার মূল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং সেটা ছিল হিরোশিমা শহরে ব্যবহার করা হয়েছিল। এবং তারপরে 9th আগস্ট ফ্যাট বয় বলে আরেকটা ফ্যাট ম্যান বলে আরেকটা বোমা ফেলা হয়েছিল যার মূল যে উপাদান ছিল বা মূল কাঁচামাল ছিল সেটা হচ্ছে প্লুটোনিয়াম। এটা হচ্ছে 239 প্লুটোনিয়াম ফেলা হয়েছিল, এটা মূল কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং সেটাও ধ্বংসাত্মক এবং সেটা ফেলা হয়েছিল নাগাসাকি শহরে। দুটোরই ভয়াবহতা আমরা ইতিহাসে পড়ি এবং আমরা জানি যে এটা ভীষণ একটা ধ্বংসলীলা চালিয়েছিল, বহু মানুষ মারা গিয়েছিল এবং এর যে তেজস্ক্রিয় বিকিরণগুলোর প্রভাব বেশ কয়েক বছর ধরে এবং বর্তমানেও নতুন প্রজন্ম যারা তারা ওই পুরনো দিনের ঘটনার বাহক হিসাবে জেনেটিক্যালি ক্যারি করে আসছে। তো এইটা একটা বিরাট রকম মানব সভ্যতার ধ্বংসাত্মক কাজে পারমাণবিক বোমা ব্যবহার হয়েছিল এবং এর ফলে যে মানুষগুলো মারা গিয়েছিল তারা দীর্ঘদিন ধরে ভুগেছিল এবং ক্যান্সার বা এই ধরনের লিউকোমিয়া এই ধরনের রোগগ্রস্ত হয়ে পড়েছিল। তা এটা ছিল পারমাণবিক বোমার একটা ধ্বংসাত্মক ব্যবহার। বর্তমানে যদিও প্রত্যেক দেশের কাছেই কিন্তু এই পারমাণবিক শক্তি আছে, সেই জন্য সাধারণত কেউ সাহস করবে না চট করে যে অন্য দেশের উপর পারমাণবিক শক্তিটাকে ব্যবহার করার যুদ্ধক্ষেত্রে আর কি, যুদ্ধের কাজে ব্যবহার করার ক্ষেত্রে। তা এটা পারমাণবিক বোমার মূলনীতি এবং এগুলোর প্রয়োগও বর্তমানে আমরা দেখেছি। এখন দেখো নিউক্লিয় রিঅ্যাক্টর বা নিউক্লিয় চুল্লি, এটা কি? এটা হচ্ছে মানব কল্যাণকর একটা পারমাণবিক শক্তি। এটা নিউক্লিয় রিঅ্যাক্টর বা নিউক্লিয় চুল্লিতে কি করা হয় সেটা হচ্ছে পারমাণবিক শক্তিকে এখানে এর মূলত কি করা হয়, পারমাণবিক যে শক্তি আছে সেই পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়, এবং এখানে কি করা হয়, যেমন পারমাণবিক বোমায় অনিয়ন্ত্রিতভাবে শৃঙ্খল বিক্রিয়াটা ঘটে থাকে, এখানে কি নিয়ন্ত্রিতভাবে শৃঙ্খল বিক্রিয়া ঘটিয়ে
শক্তি উৎপন্ন করা হয়, মানে স্থায়ীভাবে এবং সুনিশ্চিতভাবে, স্থায়ী ও সুনিশ্চিতভাবে শক্তি উৎপন্ন করার ব্যবস্থা যেখানে করা হয় সেটাই নিউক্লিয় রিঅ্যাক্টর, সেটাই নিউক্লিয় চুল্লি। মানে যেখানে বা যে যন্ত্রে আমরা নিয়ন্ত্রিত উপায়ে পারমাণবিক বিভাজন বিক্রিয়ায় যে শৃঙ্খল বিক্রিয়া রয়েছে সেই শৃঙ্খল বিক্রিয়াকে আমরা সম্পন্ন করতে পারি এবং তার ফলে যে শক্তি উৎপন্ন হয় নিরবিচ্ছিন্নভাবে বা স্থায়ী রূপে যে শক্তি পাওয়া যায়, সেই শক্তিটাই যখন আমরা ব্যবহার করি তড়িৎ উৎপাদনের কাজে, অর্থাৎ সেই শক্তির সাহায্যে আমরা স্টিম উৎপন্ন করে সেই স্টিমের সাহায্যে আমরা টারবাইন ঘুরিয়ে যখন তড়িৎ শক্তি উৎপন্ন করি, তখন সেটাকেই, সেই পুরো যন্ত্রটাকেই বা যে জায়গায় ওই পুরো সিস্টেমটা করা হয়ে থাকে, ব্যবস্থাটা করা হয়ে থাকে, তাকেই নিউক্লিয় রিঅ্যাক্টর বা নিউক্লিয় চুল্লি বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে নিয়ন্ত্রণটা কিভাবে করা হয় সেটা হচ্ছে, আমরা দেখেছি যে কোনো তেজস্ক্রিয় মৌলের ভারী নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করলে একাধিক নতুন নিউট্রন উৎপন্ন হয়। এখন এই একাধিক নতুন নিউট্রনের মধ্যে যদি আমরা ওই সংস্থার ভেতরে একটা নিউট্রনকে রেখে বাকি নিউট্রনগুলোকে কোনোভাবে ওই সংস্থা থেকে বের করে নিতে পারি, তাহলে ওই একটা নিউট্রন আবার নতুনভাবে আবার একটা নিউক্লিয়াসকে বিভাজিত করবে এবং তার ফলে যে আবার নতুন নিউট্রন হবে তাদের মধ্যেও আবার একটাকে রেখে পর্যায়ক্রমে যদি বাকিগুলোকে আমরা বের করে নিতে পারি, তাহলেই বিক্রিয়াটা স্থায়ী এবং নিরবিচ্ছিন্ন হবে এবং বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে, অনিয়ন্ত্রিত হবে না। ফলে আমরা আমাদের প্রয়োজনের কাজে বিক্রিয়াটাকে ব্যবহার করতে পারবো। এইভাবেই নিউক্লিয় রিঅ্যাক্টরে শক্তি উৎপন্ন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি ব্যবহার করে পেয়ে থাকি। এখন এই যে নিউক্লিয় রিঅ্যাক্টর বা নিউক্লিয় চুল্লি, এগুলোর ক্ষেত্রেও কিছু বিপজ্জনক দিক রয়েছে। তা সেইগুলোই আমাদের দেখতে হবে যে নিউক্লিয় দুর্ঘটনা কিছু ঘটেছে, কারণ এইগুলো সবই তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করতে হচ্ছে। তা তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় ওই নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় রিঅ্যাক্টরে, সেই দুর্ঘটনার প্রভাব কিন্তু মানব সভ্যতা বা প্রাণীকুল বা পরিবেশের ওপর পড়বেই পড়বে। তা সেইগুলোকেই আমরা নিউক্লিয় দুর্ঘটনা হিসাবে চিহ্নিত করব, নিউক্লিয় দুর্ঘটনা। এখন পৃথিবীর ইতিহাসে দুটো বড় বড় নিউক্লিয় দুর্ঘটনা আমাদের মনে রাখতেই হয়। একটা হচ্ছে ইউক্রেনের চেরনোবিল, যেখানে নিউক্লিয় রিঅ্যাক্টরের বিস্ফোরণ ঘটে পরিবেশ দূষণ ঘটেছিল এবং বহু মানুষ মারা গিয়েছিল। আর একটা হচ্ছে জাপানের ফুকুশিমা, যেখানে ভূমিকম্পের ফলে উৎপন্ন সুনামি নিউক্লিয় যে রিঅ্যাক্টর বা চুল্লি ছিল তার ক্ষতি সাধন করেছিল এবং তার ফলে যে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়েছিল সেই দূষণ কিন্তু ক্ষতি সাধন করেছিল পরিবেশ তথা মানুষের ওপরে। তো সেই দুটো ঘটনাকে আমাদের একটু মনে রাখতেই হবে। সেগুলো নিউক্লিয় দুর্ঘটনা হিসাবেই চিহ্নিত হয়ে রয়েছে। এমনিতেই নিউক্লিয় যে চুল্লিগুলো রয়েছে সেগুলো যেখানে প্রতিষ্ঠিত হয় বা যেখানে স্থাপন করা হয় সেইগুলো জন্য বিশেষ সতর্কতা রাখা হয়, কিন্তু দুর্ঘটনা ঘটার তো কোনো কারণ কিছু না কিছু থেকেই থাকে। তা সেই কারণে কিন্তু দুর্ঘটনাটা ঘটে। মানুষের অসচেতনতা, সাধারণত নিউক্লিয় রিঅ্যাক্টরগুলো যারা রক্ষণাবেক্ষণ করে বা যারা ওখানে কাজকর্ম করে বা যারা আশপাশ বা যাদের নিয়ে ওই সমস্ত ব্যবস্থাটা তৈরি হয়, তাদের সতর্কতা বা সচেতনতার অভাবের জন্যই কিন্তু এই বিক্রিয়াগুলো ঘটে থাকে। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, যেমন জাপানের যে ফুকুশিমাতে ঘটেছিল সেটা প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘটেছিল। তা এইভাবে কিন্তু রয়েছে। সেটা কি, এই যে তোমার এইখানে চেরনোবিল যেটা, এগুলো আমাদের একটু মনেই রাখতে হবে। ইউক্রেনের চেরনোবিলে নিউক্লিয় রিঅ্যাক্টরে
দুর্ঘটনা দুর্ঘটনা আর একটা হচ্ছে জাপানের ফুকুশিমা পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্ল্যান্টের দুর্ঘটনা। এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এইভাবে বহু মানুষের ক্ষতি হয়েছে এবং পরবর্তীকালে ওই তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং নানা রকমের যে তেজস্ক্রিয়তা জনিত যে ডিজিজগুলো সেগুলো কিন্তু দেখা গেছে। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এটা নিউক্লিয় বিভাজনেরই উল্টো ঘটনা। বিভাজনে যেখানে আমরা একটা ভারী নিউক্লিয়াসকে ভেঙে দুটো সমান ভরের নিউক্লিয়াসে পরিণত করেছিলাম, সেখানে নিউক্লিয় সংযোজনটা তার উল্টো। দুই বা তার বেশি হালকা নিউক্লিয়াস যখন আমরা একসঙ্গে একত্রিত করে বা যুক্ত করে যখন একটি ভারী নিউক্লিয়াস তৈরি করব, তখন সেটাকে আমরা নিউক্লিয় সংযোজন বলবো। এবং এই ঘটনাটা ঘটার সময় প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হবে বা নিউক্লিয় শক্তি তখনও পাওয়া যাবে। তাহলে দুই বা ততোধিক হালকা নিউক্লিয়াসকে যুক্ত করে ভারী নিউক্লিয়াস গঠন করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াকেই বলা হয় নিউক্লিয় সংযোজন। এই সঙ্গে কিন্তু শক্তি মুক্ত হবে এবং এই শক্তি মুক্ত হবে, এই শক্তিটা আসে কোথা থেকে? ওই একইভাবেই যে সমস্ত পদার্থগুলো যুক্ত হয়ে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে যারা যুক্ত হচ্ছে তাদের মোট ভর এবং যে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে তার মোট ভর কিছুটা কম হয়। নতুন পদার্থ যেগুলো উৎপন্ন হলো তাদের মোট ভর যারা যুক্ত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করছে তাদের মোট ভরের তুলনায় কিছুটা কম হয়। এর ফলে যে ভর বিচ্যুতি ঘটে, এখানেও কিন্তু ওই ভর বিচ্যুতি কথাটা মনে রাখতে হবে। ভর বিচ্যুতি ঘটে সেটাই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। আইনস্টাইনের যে সূত্র রয়েছে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, ভর শক্তির তুল্যতা সমীকরণ, যেটা এই সূত্র অনুযায়ী শক্তি উৎপন্ন করবে এবং এটাকেই আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলে থাকব। এবং সেটাকে সংজ্ঞার আকারে লিখলে এইরকম লেখা হয় সংজ্ঞা, সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। নিউক্লিয় সংযোজন কাকে বলে সেটা আমি একটু লিখে নিচ্ছি। যে নিউক্লিয় বিক্রিয়ায় দুই বা তার বেশি হালকা পরমাণু নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং তার ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় সংযোজন বলে। এবং এই যে সংযোজনটা ঘটানো হয় কিভাবে? এখন সংযোজন বুঝতেই পারছে, দুই বা ততোধিক একই ধরনের নিউক্লিয়াসকে যুক্ত করা। এবার নিউক্লিয়াস যখন যুক্ত করা হচ্ছে, তা নিউক্লিয়াসগুলো যুক্ত হওয়ার সময় নিউক্লিয়াস পজিটিভ তড়িৎগ্রস্ত, তা পজিটিভ তড়িৎগ্রস্ত দুটো সমধর্মী তড়িৎকে পরস্পরের সঙ্গে একত্রিত করা হচ্ছে। এই যে একত্রিত করা সমধর্মী তড়িৎগুলোকে একত্রিত করা, তাই একত্রিত করার জন্য এই বিকর্ষণ বলের বিরুদ্ধে তাদেরকে একত্রিত করতে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এখন এই বিপুল পরিমাণ শক্তি পেতে হলে আমাদের খুব উচ্চ উষ্ণতার প্রয়োজন হয় এবং এই উচ্চ উষ্ণতাতেই একমাত্র এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটা সম্ভব হয়। উচ্চ উষ্ণতা এবং উচ্চ চাপে বিক্রিয়াটা ঘটাতে হয় এবং সেই উষ্ণতাটা প্রায় 10⁷ ডিগ্রি সেলসিয়াস এতটা উষ্ণতার প্রয়োজন হয়। উষ্ণতায় সংযোজনটা ঘটাতে সংযোজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। সংযোজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এই উচ্চ উষ্ণতা না হলে কিন্তু ওই সমধর্মী বা ধনাত্মক তড়িৎ বিশিষ্ট নিউক্লিয়াসগুলোকে একত্রিত করা সম্ভব নয়। সেই জন্য এই উচ্চ উষ্ণতা দরকার এবং এই উচ্চ উষ্ণতাটা সাধারণত আমরা পেয়ে থাকি। উচ্চ উষ্ণতাটি নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় পেয়ে থাকি। সেই জন্য বলা হয় কি যে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগেই নিউক্লিয় বিভাজন করতে হয়। সেজন্য বলা হয় নিউক্লিয় সংযোজনের
পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয়। অর্থাৎ নিউক্লিয় সংযোজনের জন্য যে অতি উচ্চ তাপমাত্রার দরকার, সেই অতি উচ্চ তাপমাত্রা পাওয়া যায় একমাত্র নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতেই। সেই জন্য নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে যে তাপ উৎপন্ন হয়, সেই উৎপন্ন তাপটাকেই কাজে লাগিয়ে আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা ঘটিয়ে থাকি। এবং এই প্রসঙ্গে মনে রাখবে যে এই একই পরিমাণ জ্বালানি আমি নিউক্লিয় বিভাজন ঘটালাম এবং নিউক্লিয় সংযোজন ঘটালাম, সেক্ষেত্রে একই পরিমাণ জ্বালানিতে নিউক্লিয় বিভাজনের সময় যে পরিমাণ শক্তি পাবো, সেই একই পরিমাণ জ্বালানি নিউক্লিয় সংযোজন ঘটালে তার 10 গুণ পরিমাণ শক্তি আমরা পেয়ে থাকবো। তাহলে বুঝতে পারছো যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে থাকবে এক্ষেত্রে। এবং আমাদের যে হাইড্রোজেন বোমা রয়েছে, হাইড্রোজেন বোমা এখানেও কিন্তু নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায়, মানে হাইড্রোজেনের সংযোজনের মাধ্যমে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় এটা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে সংযোজনটা ঘটানো হবে। অনিয়ন্ত্রিতভাবে প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি হাইড্রোজেন বোমার মূল শক্তি। ঠিক আছে? তাহলে সংযোজন প্রক্রিয়া কিন্তু আমরা হাইড্রোজেন বোমা তৈরি করে থাকি। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবং এখানে মনে রাখতে হবে সূর্য এবং নক্ষত্রমণ্ডলে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তা সূর্য ও নক্ষত্রমণ্ডলে যে বিপুল পরিমাণ তাপশক্তি এবং আলোক শক্তি উৎপন্ন হয়, সেই তাপশক্তি বা আলোক শক্তির উৎস কিন্তু মূলত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এইটাও মনে রাখতে হবে। সূর্য ও নক্ষত্রমণ্ডলের বিপুল শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি। এক্ষেত্রে হয় কি যে এই সূর্যের মধ্যে যেমন সূর্যের কেন্দ্রস্থলে উষ্ণতা কিন্তু অনেক বেশি, কয়েক কোটি ডিগ্রি বা কয়েকশো কোটি ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের মধ্যে প্রচুর হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো সেই হাইড্রোজেন পরমাণু এবং ওখানকার উষ্ণতা এতটাই বেশি, যার ফলে ওই হাইড্রোজেন পরমাণুগুলো সংযোজন প্রক্রিয়া ঘটিয়ে ফেলতে পারে। এবং সেই সংযোজন প্রক্রিয়া ঘটানোর ফলেই প্রচুর পরিমাণ যে তাপশক্তি উৎপন্ন হয়, সেটাই আমরা সূর্যের শক্তি হিসাবে বা সূর্যের শক্তির উৎস হিসাবে জেনে থাকি, যে সূর্যের শক্তির উৎসটা আসছে কোথা থেকে, ওইভাবেই উৎপন্ন হয়। এবং এক্ষেত্রে যে শক্তিটা উৎপন্ন হলো, সেই শক্তি উৎপাদনের জন্য যে বিক্রিয়াটা, সেটা এরকম হয়। আমি একটা সিম্পল বিক্রিয়া দিচ্ছি। এরকম 4টে হাইড্রোজেন 4 4টে হাইড্রোজেনের নিউক্লিয়াসকে যখন যুক্ত করা হবে, তখন একটা ভারী নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াস হবে 2He4। এই হিলিয়ামের নিউক্লিয়াস উৎপন্ন হবে। তার সঙ্গে দুটো পজিট্রন +1 E0 উৎপন্ন হবে এবং শক্তি উৎপন্ন হবে 25 মেগা ইলেকট্রন ভোল্ট। এই পরিমাণ শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ আমরা যদি সূর্যের যে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়াটা লিখি, সেক্ষেত্রে বিক্রিয়াটা এরকম, যে 4টে হাইড্রোজেন পরমাণু 1H1 যুক্ত যখন হবে, তখন যুক্ত হয়ে এরকমভাবে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস এবং পজিট্রনও শক্তি উৎপন্ন করবে। ঠিক আছে? এইভাবে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, সেটা অসংখ্য শক্তি যখন একত্রিত হবে, বা বিপুল পরিমাণ শক্তি, অসংখ্য বিক্রিয়া যখন একত্রে সংঘটিত হবে, তখন বিপুল পরিমাণ যে শক্তি উৎপন্ন হবে, সেই শক্তিটাই আমরা সূর্য এবং নক্ষত্রমণ্ডলের শক্তি হিসাবে পেয়ে থাকি। ঠিক আছে? তাহলে এটা আমাদের রিয়াকশনের আকারে। এছাড়া এই বিক্রিয়াটা আমরা এইভাবেও লিখতে পারি যে একটি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া উদাহরণ দাও, তখন আমরা এইভাবে এই বিক্রিয়াটাকে তুলে ধরতে পারি। ঠিক আছে? আজকে আমাদের এই পর্যন্তই রইল। এবং এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। নেক্সট দিন আমাদের অন্য চ্যাপ্টার ধরা হবে।